গল্প বলি এসো। আজ মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদী মাঝি উপন্যাসের দ্বিতীয় পর্ব। কেমন লাগছে কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও, শেয়ার করো। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো আমার। তাহলে শুনতে থাকো আজ দ্বিতীয় পর্ব। পূর্ব দিকে গ্রামের বাহিরে জেলেপাড়া। চারিদিকে ফাঁকা জায়গার অন্ত নাই, কিন্তু জেলেপাড়ার বালিগুলি গায়ে গায়ে ঘেঁষিয়া জমাট বাঁধিয়া আছে। প্রথম দেখিলে মনে হয় এ বুঝি তাহাদের অনাবশ্যক সংকীর্ণতা। উন্মুক্ত উদার পৃথিবীতে দরিদ্র মানুষগুলি নিজেদের প্রবঞ্চনা করিতেছে। তারপর ভাবিয়া দেখিলে ব্যাপারটা বুঝিতে পারা যায়। স্থানের অভাব এ জগতে নাই, তবু মাথা গুজিবার ঠাঁই এদের ওইটুকুই। সবটুকু সমতল ভূমিতে ভূস্বামীর অধিকার বিস্তৃত হইয়া আছে। তাহাকে ঠেলিয়া জেলেপাড়ার পরিসর বাড়িতে পায় না। একটি কুঁড়ের আনাচে কানাচে তাহারই নির্ধারিত কম খাজনার জমিটুকুতে আরেকটি কুঁড়ে উঠিতে পায়। পুরুষানুক্রমে এই প্রথা চলিয়া আসিতেছে। তাহারই ফলে জেলেপাড়াটি হইয়া উঠিয়াছে জমজমাট। দিন কাটিয়া যায়, জীবন অতিবাহিত হয়, ঋতুচক্রে সময় পাক খায়। পদ্মার ভাঙন ধরা তীরে মাটি ধসিতে থাকে। পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া উঠে চর। অর্ধ শতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়। জেলেপাড়ার ঘরে ঘরে শিশুর ক্রন্দন কোনো দিন বন্ধ হয় না। ক্ষুধা তৃষ্ণার দেবতা, হাসি কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা, ইহাদের পূজা কোনোদিনও সাঙ্গ হয় না। এদিকে গ্রামের ব্রাহ্মণ ও ব্রাহ্মণতর ভদ্র মানুষগুলি তাহাদের দূরে ঠেলিয়া রাখে। ওদিকে প্রকৃতির কালবৈশাখী তাহাদের ধ্বংস করিতে চায়। বর্ষার জল ঘরে ঢুকে, শীতের আঘাত হাড়ে গিয়া বাজে কনকন। আসে রোগ, আসে শোক, টিকিয়া থাকার নির্মম অনমনীয় প্রয়োজনে নিজেদের মধ্যে রেষারেষি কাড়াকাড়ি করিয়া তাহারা হয়রান হয়। জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব, বিষণ্ণ। জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসায়, কাম ও মমতায়, স্বার্থ ও সংকীর্ণতায়, আর দেশি মদে। তালের রস গাজিয়া যে মদ হয়, ক্ষুধার অন্ন পচিয়া যে মদ হয়। ঈশ্বর থাকেন ওই গ্রামে, ভদ্রপল্লীতে। এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। পদ্মা ও পদ্মার খালগুলি ইহাদের অধিকাংশের উপজীবিকা। কেহ মাছ ধরে, কেহ মাঝিগিরি করে, কুবেরের মতো কেহ জাল ফেলিয়া বেড়ায় খাস পদ্মার বুকে। কুঁড়ো জাল লইয়া কেউ খালে দিন কাটায়। নৌকার যাহারা মাঝি, যাত্রী লইয়া মাল বোঝাই দিয়া পদ্মায় তাহারা সুদীর্ঘ পাড়ি জমায়। এ গায়ের মানুষকে ও গায়ে পৌঁছাইয়া দেয়। এ জলের দেশ। বর্ষাকালে চারিদিকে জলে জলময় হইয়া যায়। প্রত্যেক বছর কয়েকটা দিনের জন্য এই সময়ে মানুষের বাড়ি ঘর আর উঁচু জমিগুলি ছাড়া সারাটা দেশ জলে ডুবিয়া থাকে। জল যেবার বেশি হয়, মানুষের বাড়ির উঠানও সেবার রেহাই পায় না। পথে ঘাটের চিহ্নও থাকে না। একই গ্রামে এপাড়া হইতে ও পাড়ায় যাইতে প্রয়োজন হয় নৌকার। কয়েকদিন পরে জল কমিয়া যায়। জলের ভিতর হইতে পথগুলি স্থানে স্থানে উঁকি দিতে আরম্ভ করে, কিন্তু আরো 1 মাসের মধ্যে পথগুলি ব্যবহার করা চলে না। যানবাহন এদেশে একরকম নাই। মানুষের সম্বল নৌকা। উঠিতে বসিতে সকলের নৌকার দরকার হয়। নৌকার প্রয়োজন কমে সেই শীতের শেষে, ফাল্গুন চৈত্র মাসে। খালে তখন জল থাকে না। মাঠে জলের বদলে থাকে ফসল, অথবা ফসল কাটা রিক্ততা। মানুষ মাঠের আলে আলে হাঁটিয়া গ্রাম হইতে গ্রামান্তরে যায়। নৌকা চলে পদ্মায়। পদ্মা তো কখনো শুকায় না, তবে এই নদীর সৃষ্টি হইয়াছে
কবে কে জানে। সমুদ্রগামী জলপ্রবাহের আজও মুহূর্তের বিরাম নাই। গতিশীল জলতলে পদ্মার মাটির বুক কেহ কোনোদিন দেখে নাই, চিরকাল গোপন হইয়া আছে। জেলেপাড়া নদী হইতে বেশি দূরে নয়, তবু এইটুকু পথ চলিতেই কুবেরের কষ্ট হইতেছিল। নৌকায় সমস্ত পথটা আবোল তাবোল বকিয়া গণেশ এতক্ষণে চুপ করিয়াছে। ধনঞ্জয় নৌকা হইতে নামে নাই। পাশের গ্রামে কুটুম বাড়িতে তাহার কি প্রয়োজন ছিল, নৌকা লইয়া সে একাই সেখানে চলিয়া গিয়াছে। গণেশের বাড়িটাই পরে আগে, সে বাড়িতে ঢুকিল না, অসুস্থ কুবেরের সঙ্গে আগাইয়া চলিল। নকুল দাস ঘরের দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল। কুবেরকে দেখিতে পাইয়া ডাকিয়া বলিল, অ কুবির, শোন, শুইনা যা। গণেশ বলিল, কুবির জ্বরে বড় কাতর গ। নকুল বলিল, জ্বর নাকি? তবে যা, বাড়িতে যা, দেখ গিয়া বাড়িতে কি কাণ্ড হইয়া আছে। এমন কথা শুনিয়া ব্যাপারটা না জানিয়া যাওয়া চলে না। কুবের উদ্বিগ্ন হইয়া কহিল, কিসের কাণ্ড নকুলদা? শেষ রাইতে তোর বউ খালাস হয়েছে কুবির। কুবের অবাক হইয়া বলিল, হ? 9 মাস পুইরা যে মাত্র কয়টা দিন গেছে নকুলদা, ইটা হইল কিবা? কেন, 9 মাসে খালাস হয় না? গণেশ জিজ্ঞাসা করিল, পুরুষ ছাবাল হয়েছে না? নকুল সায় দিয়া বলিল, হ, আমাগর পাঁচি গেছিল, আইসা কয় কি কুবেরের ঘরে নি রাজপুত্তর আইসে বাবা। ওই একরত্তি একখান পোলা, তার চাঁদ পানা মুখের কথা কি কমু, রং হয়েছে গোরা। কুবেরের স্তিমিত চোখ দুটি উজ্জ্বল হইয়া উঠিল। নকুল শয়তানি হাসি হাসিয়া পরিহাস করিয়া বলিল, তুই তো দেখি কালা কুষ্টি কুবির, গোরা চাঁদ আইল কুয়ান থাইক্কা। ঘরে তো থাকস না রাইতে, কিছু কওন যায় না বাপু। গণেশ রাগিয়া বলিল, বউ গোরা না নকুলদা? হ, বউ তো গোরাই, হ। এর বাড়ির পিছন দিয়া ওর বাড়ির উঠান দিয়া কুবের ও গণেশ এবার একটু জোরে জোরে পা ফেলিয়াই বাড়ির দিকে আগাইয়া গেল। গণেশ ভারী খুশি, বারবার সে বলিতে লাগিল, পোলা হইব কই নাই কুবির, কই নাই, ইবার তোর পোলা না হইয়া যায় না। শেষে বিরক্ত হইয়া কুবের বলিল, চুপ যা গণেশ, পোলা দিয়া করুন কি, নিজে গোর খাওন জোটে না, পোলা। গণেশ ক্ষুণ্ণ হইয়া বলিল, তুই নি গোসা করস কুবির? করুম না, মইরবার কস নাকি আমারে তুই? তাহার মেজাজে এই আকস্মিক উত্তাপ গণেশের কাছে বড়ই দুর্বোধ্য ঠেকিল। অত তাহার ভবিষ্যতের কথা ভাবিবার, হিসাব করিবার ক্ষমতা নাই। বউ থাকিলে মাঝে মধ্যে ছেলে মেয়ে হয়, এই পর্যন্ত সে জানে, সুবিধা অসুবিধার কথাটা ভাবিয়া দেখে না। তাছাড়া পৃথিবীতে মানুষ আসিলে তাহাকে খাওয়ানোর দায়িত্ব যে মানুষের নয়, যিনি জীব দেন তাঁর, গণেশ এটা বিশ্বাস করে। সুতরাং ছেলে হওয়ার সংবাদে কুবেরের রাগ করিবার কি কারণ আছে সে ভাবিয়া পাইল না, ভাবিবার চেষ্টাও করিল না। বেড়া দেওয়া ছোট একটি উঠানের দুদিকে দুখানা ঘর, কুবেরের বাড়ির এর বেশি পরিচয় নাই। এদিকের ঘরের সংকীর্ণ দাওয়ায় একটা ছেঁড়া মাদুর, চট প্রভৃতি দিয়া ঘেরিয়া লওয়া হইয়াছে। চাহিলেই বুঝিতে পারা যায় ওটি আঁতুর ঘর, কারণ চটের ফাঁক দিয়া ভিতরে সাইতা মালাকে দেখিতে পাওয়া যাইতেছে। কুবের ওদিকের দাওয়াবিহীন ঘরটিতে ঢুকিয়া পড়িল। বাহিরে বর্ষার আকাশে কড়া রোদ উঠিলেও জানালা দরজার বিশেষ ব্যবস্থা না থাকায় এ ঘরের ভিতরটা একটু অন্ধকার। কোণার দিকে রক্ষিত জিনিসগুলি চিনিতে হইলে ঠাহর করিয়া দেখিতে হয়। ঘরের একদিকে মাটিতে পোঁতা মোটা বাঁশের পায়ায় চৌকি সমান উঁচু বাঁশের বাতা বিছানো মাচা, মাচার অর্ধেকটা জুড়িয়া ছেঁড়া কাঁথার বিছানা। তৈলচিক্কণ কালো বালিশটি মাথায় দিয়া কুবেরের পিসি এই বিছানায় শয়ন করে। মাচার বাকি অংশটা হাঁড়ি কলসিতে পরিপূর্ণ।
নানা আকারের এতগুলি হাঁড়ি কলসি কুবেরের জীবনে সঞ্চিত হয় নাই, ৩ পুরুষ ধরিয়া জমিয়া আছে। মাচার নিচেটা পুরাতন জীর্ণ তক্তায় বোঝায়। কুবেরের বাপের আমলের একটা নৌকা বারবার সারাই করিয়া এবং চালানোর সময় ক্রমাগত জল সেচিয়া বছর ৪ আগে পর্যন্ত ব্যবহার করা গিয়াছিল। তারপর একেবারে মেরামত ও ব্যবহারের অনুপযুক্ত হইয়া পড়ায় ভাঙিয়া ফেলিয়া তক্তাগুলি জমাইয়া রাখা হইয়াছে। ঘরের অন্যদিকে ছোট একটা ঢেঁকি। ঢেঁকিটা কুবেরের বাবা হারাধন নিজে তৈয়ারি করিয়াছিল। কাঠ সে পাইয়াছিল পদ্মায়। নদীর জলে ভাসিয়া আসা কাঠ সহজে কেহ ঘরে তোলে না। কার চিতা রচনার প্রয়োজনে ও কাঠ নদী তীরে আনা হইয়াছিল কে বলিতে পারে। সবের মতো চিতার আগুনের জড়তম সমিধটিরও মানুষের ঘরে স্থান নাই, কিন্তু এই ঢেঁকির কাঠটির ইতিহাস স্বতন্ত্র। কুবের তখন ছোট, পদ্মা নদীর মাঝির ছেলে যতটুকু বয়সে পদ্মায় সাঁতার দিবার মতো পাকা সাঁতারু হইয়া উঠিতে পারে না, তত ছোট। ছোট একটি নৌকায় ছেলেকে সঙ্গে করিয়া হারাধন পদ্মা পার হইতেছিল। নদীর মাঝামাঝি পুরানো নৌকার তলাটা হঠাৎ কি করিয়া ফাঁসিয়া যায়। তখন আশ্বিন মাস। সেখানে পদ্মার এ তীর ও তীরের ব্যবধান ৩ মাইলের কম নয়। পদ্মা যাহাকে বুকে করিয়া মানুষ করিয়াছে, পদ্মার বুকে যত ঢেউ থাক, মাইল দেড়েক সাঁতার দিয়া তীরে উঠা কষ্টকর কিন্তু অসম্ভব নয়। হারাধন একা হইলে ভাবনা ছিল না। কুবের আর একটু বড় এবং শক্ত সমর্থ হইলেও সে বিপদে পড়িত না। কিন্তু ছেলে মানুষ কুবের ভয় পাইয়া সাঁতার দিতে চাহে নাই। দিশেহারা হইয়া ক্রমাগত হারাধনকে জড়াইয়া ধরিবার চেষ্টা করিয়াছিল। তখন যে লম্বা কাঠের গুঁড়িটি হাতের কাছে আগাইয়া আসিয়া তাহাদের বাঁচাইয়া দিয়াছিল, হয়তো তাহা চিতা রচনার জন্যই কেহ শ্মশানে আনিয়াছিল। হারাধন কিন্তু কাঠটি ফেলিয়া দিতে পারে নাই। ঘরের আসবাবে পরিণত করিয়া সাদরে গৃহে স্থান দিয়াছে। কুবেরের পিসি আর তার বড় মেয়ে গোপী কুবেরকে দেখিয়াই চেঁচামেচি করিয়া কাছে আসিয়াছিল। কুবের কারো সঙ্গে কথা বলিল না। লম্বা হইয়া পিসির বিছানায় শুইয়া পড়িল। পিসি বলিল, শুলি যে ধন, বউ ওদিকে পোলা বিয়াইয়া আসার চেয়ে দেইখা আয়। গোপী বলিল, বাইউ ওই বাবুগোর পোলান্না খান ধলা হইছে বাবা। নকুইলার মাইয়া পাঁচি কি কইয়া গেল শুনবা? সাহেব গো এমন হয় না, না পিসি? কুবের চেঁচাইয়া ধমক দিয়া বলিল, নকুইলা কি লো হারামজাদি, জ্যাঠা কইবার পারো না? গোপী মুখ ভার করিয়া বলিল, কেন কমু জ্যাঠা? বজ্জাতটা আমারে যা মুখে লয় কয় না? কি কয়? রাইত কইরা মাইজা বাবুনি আমাগোর বাড়ি আহে, তাই জিগায়। এবার জিগাইলে একদল পাঁক দিমুনে সুইরা মুখের মধ্যে। দিস বলিয়া কুবের ঝিমাইতে থাকে। খানিক পরে ও ঘরের দাওয়া হইতে শিশুর জোরালো কান্না শুনিতে পাওয়া যায়। মনে হয় ছেলেটা আগে ভাগে আসিয়া পড়িলেও গলায় রীতিমতো জোর করিয়া আসিয়াছে, চেঁচাইতে পারে। কয়েকদিন পর ছিল রথ। রথ উপলক্ষে কেতুগ্রামে কোনো রকম ধুমধাম হয় না। পদ্মার ওপারে আছে সোনাখালি গ্রাম। রথের উৎসব হয় সেইখানে। সোনাখালির জমিদারদের ছোট একটি রথ বাহির হয়। সোনাখালি হইতে মোহনপুর অবধি ১০ মাইল লম্বা একটি উঁচু পথ আছে। বর্ষাকালে এই পথটিই একমাত্র জলের নিচে ডুবিয়া যায় না। পথটির নাম ৬ কোষের পথ। নামের মধ্যে পথটির ১ ক্রোশ দৈর্ঘ্য কেমন করিয়া বাড়িয়া গিয়াছে বলা যায় না। সোনাখালির জমিদারদের রথ এই পথ ধরিয়া আধমাইল খানেক গিয়া আবার অন্য বাবার মাঠের একপাশে থাকে ৭ দিন। তারপর উল্টা রথের দিন আবার রওনা হয় জমিদার বাড়ির দিকে। স্থানটির অন্য বাবার মাঠ নাম হওয়ার একটু ইতিহাস আছে। অনেক দিন আগে এ অঞ্চলে একবার ভয়ানক দুর্ভিক্ষ হয়। সে সময় কোথা হইতে এক সন্ন্যাসী আসিয়া
এই মাঠে আস্তানা গাড়েন এবং একটি বিরাট অন্নসত্র খুলিয়া দেন। নিজের বলিতে সন্ন্যাসীর এক কানাকড়ি সম্বলও ছিল না। শোনা যায় এমনই আশ্চর্য ছিল মানুষের উপর তাহার প্রভাব যে সামনে দাঁড়াইয়া চোখে চোখে চাহিয়া তিনি হুকুম দিতেন, আর বড় বড় জমিদার মহাজনেরা মনে মনে চাল ডাল পাঠাইয়া দিত এই মাঠে। শত শত ভদ্র গৃহস্থ নিজেরাই কোমর বাঁধিয়া তাহা রান্না করিয়া দুর্ভিক্ষ পীড়িত নরনারীদের বিতরণ করিত অন্ন। ব্যাপারটা যে ঠিক এই রকমই ঘটিয়াছিল তাহার কোনো প্রমাণ এখন আর নাই। যেসব বড় বড় উনানে সেই বিরাট ক্ষুধাযজ্ঞের আগুন জ্বলিত, আজ তাহার একটু কালির দাগ পর্যন্ত কোথাও খুঁজিয়া পাওয়া যাইবে না। রথের দিন এই মাঠে প্রকাণ্ড মেলা বসে, উল্টা রথ পর্যন্ত স্থায়ী হয়। পদ্মা আগে তফাতে ছিল, এখন এত কাছে সরিয়া আসিয়াছে যে মেলার একটা প্রান্ত প্রায় নদী তীরেই আসিয়া ঠেকে। স্থলপথ ও জলপথে দল বাঁধিয়া আসিয়া মানুষ মেলায় ভিড় বাড়ায়। ভিড় বেশি হয় প্রথম এবং শেষ দিন। মাঝখানের কদিন মেলা একটু ঝিমাইয়া যায়। গ্রামবাসীর প্রয়োজনীয় ও শখের পণ্য সমস্তই মেলায় আমদানি হয়। এমনকি শহরের নারী পণ্যের আবির্ভাবও ঘটিয়া থাকে। কাপড়ের দোকান, মনোহারি দোকান, মাটির খেলনার দোকান, খাবারের দোকান, দোকান যে কত বসে তার সংখ্যা নাই। গরু ছাগল বিক্রয় হয়। কাঁঠাল ও আনারসে মেলার একটা দিক ছাইয়া যায়। বড় বড় নৌকায় মালদহ ও ত্রিহুতের আম আসে। লেমনেডের নামে বোতলে ভরা স্যাকারিনের লাল নিস্তেজ জল বিক্রয় হয় অজস্র। মেয়েরা স্বাদ মিটাইয়া শাঁখা ও কাঁচের চুড়ি পরে, ছেলেদের কোমরে বাঁধিয়া দেয় নূতন ঘুঞ্চি। কয়েকটি স্থানে গভর্নমেন্ট হইতে লাইসেন্স প্রাপ্ত জুয়া খেলা চলে। মেলার এটা একটা প্রধান অঙ্গ। সবচেয়ে বেশি ভিড় হয় বালা খেলার কাছে। চারকোনা বাঁশের বেড়ার চারিদিকে ভিড় করিয়া দাঁড়াইয়া চার চার পয়সায় চার চার বালা কিনিয়া বেশিরভাগ গরিব চাষাভুষারাই হরদম ছুঁড়িতে থাকে। রুদ্ধ নিঃশ্বাসে চাহিয়া দেখে নিক্ষিপ্ত বালাটি লাল শালুতে সাজানো টাকা, আধুলি, সিকি ও দোয়ানির অরণ্যে অন্ধের মতো ঘুরিয়া ঘুরিয়া স্থির হইতেছে ফাঁকা জায়গায়। পুনরাবর্তিত ব্যর্থতায় তাহাদের কোনো মতে যেন বিশ্বাস হইতে চায় না। কত কাছাকাছি সাজানো মুদ্রাগুলি, ফাঁকা জায়গায় যে কম। ওদের মধ্যে কে বুঝি বউয়ের জন্য একখানা পাছাপার শাড়ি, ছেলে মেয়েদের জন্য কিছু খেলনা ও খাবার এবং সংসারের জন্য কি কি সব জিনিস কিনিতে অনেক দিনের চেষ্টায় জমানো কটা টাকা আনিয়াছিল। দেখে সন্ধ্যার সময় দূরের মানুষ যখন বাড়ির দিকে শ্রান্ত পা বাড়াইয়াছে, বেচারির কাছে বিড়ি কিনিবার পয়সাও নাই। আজীবন উপার্জন করিয়া সে পরকে খাওয়াইয়াছে। সে যে কি নিরীহ গৃহস্থ! কারো কথা না ভাবিয়া আজ সে একই করিয়া বসিল। একবেলা স্বাধীনভাবে স্বার্থপরতা করিবার সুযোগ পাইয়া নিজেকে সামলাইতে পারিল না। রথের দিন সকাল হইতে গুড়ি গুড়ি বৃষ্টি নামিয়াছিল। বেলা বাড়িলে নিদ্রাতুর চোখ মিটমিট করিতে করিতে গণেশ কুবেরের বাড়ি আসিল। কুবের তখনও ঘুমাইতেছিল। গণেশ তাহাকে ডাকিয়া তুলিল, বলিল, চল কুবির, নাটা ঠিক কইরা থুইয়া আহি। আমারে ডাইকা আজান খুড়া নাই গিয়া বইয়া আছে। কুবের প্রকাণ্ড একটা হাই তুলিয়া বলিল, বয় গনসা বয়। অ পিসি, আমারে আর গনসারে দুগা মুড়ি দিবা গো। আলো গোপী, আমারে নি এক ঘটি জল দিবার পারস? ঘরে মুড়ি ছিল না, কদাচিৎ থাকে। পিসি চারটি চিরা আর একটু গুড় দিয়া গেল। গুড় মুখে দিয়া শুকনো চিরা চিবাইতে চিবাইতে কুবের বলিল, খা গনসা, রথের বাদলা নামছে দেখছস? হ, চালায় ছন চাপান লাগে। রাইতের বাদলায় ঘরে জল পড়ছিল, দেখ। গণেশ চাহিয়া দেখিল, জল পড়িয়া
ঘরের একটা কোণ সত্যই ভাসিয়া গিয়াছে। জিহ্বা দিয়া সে একটা আফসোসের শব্দ করিল, বলিল, কোন দিয়া জল পড়ছে তাই বাঁচান, না তো জিনিসপত্র সকল ভাসিয়া যাইত। চালায় চাপাইবি নাকি ছনাইজ, মেলায় গেলি তো সময় পাবি না। কুবের মাথা নাড়িয়া বলিল, ছন কই, নাই তো। ছিল যে ছন, গোপীর মার বিছানায় পায়তা দিচ্ছি। ব্যাপারটা বুঝিয়া গণেশ গম্ভীর মুখে সায় দিয়া বলিল, ভালা করছস, যা বাদলা। ধীরে ধীরে তাহারা চিরা চিবাইতে লাগিল। গণেশ যে তাগিদ লইয়া আসিয়াছিল সে যেন তাহা ভুলিয়া গিয়াছে। খাওয়া বন্ধ করিল গণেশ আগে। বাড়ি হইতে সে দুটি পান্তা খাইয়া আসিয়াছে। কুবের খাক। ঘটিটা উঁচু করিয়া মুখে ঢালিয়া সে জল খাইল। আরো দুটি চিরা মুখে দিয়া বাকিগুলি কুবের দান করিয়া দিল তাহার বড় ছেলেকে। বলিয়া না দিলে চিরাগুলি সে একাই খাইতে পারে। সন্দেহ করিয়া বলিল, চণ্ডীরে দুগা দিস লক্ষা, আয়। লক্ষা মাথা নাড়িয়া বলিল, উইউক, উয়ারে পিষি দিব। পিসির আর নাই, দে কইলাম লক্ষা। কুবেরের দুই ছেলেই উলঙ্গ। বর্ষার ভ্যাপসা গুমটে ঘামিয়া তাহাদের শীর্ণ দেহ চকচক করিতেছে। পিতৃদত্ত প্রসাদের ভাগ বাটোয়ারা লইয়া ঘরের কোণে দুজনের একটা ছোটখাটো কলহ বাঁধিয়া গেল। কুবের আর চাহিয়াও দেখিল না। এ যে তাহার ঠিক উদাসীনতা তা বলা যায় না। মনে মনে তাহার একটা অস্পষ্ট উদ্দেশ্যই বুঝিয়াছে। শিক্ষা হোক, নিজের নিজের ভাগ বুঝিয়া লইতে শিখুক। দুদিন পরে জীবন যুদ্ধে সমস্ত জগতের সঙ্গে যখন তাহাদের লড়াই বাঁধিবে তখন মধ্যস্থতা করিতে আসিবে কে? ঘটিটা তুলিয়া লইয়া ঘরের সামনে সংকীর্ণ দাওয়ায় উবু হইয়া বসিয়া কুবের উঠানে কুলকুচা করিল। গণেশের মতো ঘটি উঁচু করিয়া আলগোছে জল খাইয়া কলিকায় তামাক সাজিতে বসিল। পিসি দাওয়ার এক পাশে ইলিশ মাছের তেলে ইলিশ মাছ ভাজিতেছে, অন্য পাশে মালার আতুর ঘর। নিচু দাওয়ার মাটি জল শুষিয়া শুষিয়া ওখানটা বাঁশের অযোগ্য করিয়া দিয়াছে। তবু ওইখানেই ভিজা স্যাঁতসেঁতে বিছানায় নবজাত শিশুকে লইয়া মালা দিবারাত্রি যাপন করিবে। উপায় কি? যে নোংরা মানুষের জন্মলাভের প্রক্রিয়া। বাড়তি ঘর থাকিলেও বরং একটা ঘর অপবিত্র করিয়া ফেলা চলিত। দুখানা কুঁড়ে যার সম্বল, তার স্ত্রী আর কোথায় সন্তানকে জন্ম দিবে? ভদ্রলোকেরা উঠানে অস্থায়ী টিনের ঘর তুলিয়া দেয়, চৌকির ব্যবস্থা করে। যারা আরো বেশি ভদ্রলোক তাদের থাকে শুকনো খটখটে স্থায়ী আঁতুর ঘর। কুবেরের তো সে ক্ষমতা নাই। তার যতখানি সাধ্য সে তা করিয়াছে। ভালো করিয়া বেড়া দিয়া বৃষ্টির ছাঁট আটকাইয়াছে। ঘর ছাইবার শনগুলি বিছানার তলে পাতিয়া দিয়াছে। দেবীগঞ্জের রেল কোম্পানির কয়লা চুরি করিয়া আগুনের ব্যবস্থা করিয়াছে। আর সে কি করিতে পারে? হঠাৎ 1 মিনিটেরও কম সময় ব্যাপিয়া ঝুপঝুপ করিয়া জোরে বৃষ্টি হইয়া গেল। তারপর যেমন গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছিল তেমনি পড়িতে লাগিল। গণেশ দরজার কাছে সরিয়া আসিয়া বলিল, যাবি না কুবির? কুবের বলিল, হ, ল যাই। আচ্ছা, তুই ক দেখি গণেশ, হিরু জ্যাঠার ঠাঁয় দুগা ছন চামু নাকি? দিব না? গণেশ বলিল, হিরু জ্যাঠার ছন দিব? জ্যাঠারে তুই চিনস না কুবির? কাইলের কাণ্ড জানস? বিহানে ঘরে ফিরা সুমু বউ কয় চাল বারন্ত, খাও আইঠা কলা। ভর রাত জায়গা ঘুমের লাইগা 2 চক্ষু আধার দেহে, চাল বারন্ত। বউরে কইলাম, হিরু জ্যাঠার ঠাঁয় দুগা চাল কর জানগা, দুপুরে গায়ে গিয়া কিনা আনুম। কলি না, পিত্তয় যাবি না কুবির। বউরে জ্যাঠা ফিরাইয়া দিল। কয় কি, বিশুদ্ধবার করতেউন মানা। কুবের সবিস্ময়ে বলিল, হ, তর নিজের জ্যাঠা না? নিজের জ্যাঠা বলিয়াই পিরিত যেন বেশি কুবির। খালি নিবার পারে, দিবার পারে না।
এই কথাগুলি বলিতে পারার মধ্যে গণেশের পক্ষে বিস্ময়কর বুদ্ধিমত্তার পরিচয় আছে। কুবের শিরশ্চালনায় সায় দিয়া বলিল, আমার ঘরে পাঠালে না কেন বউরে? গণেশ যেমন বোকা তেমনি সরল। সে বলিল, তুই চাল পাবি কনে? এ কথায় অপমান বোধ করিয়া কুবের উঠিল রাগিয়া। চাল পামু কনে? কেন, আমরা ভাত খাই না? গরিব বইলা দুগা চাল কর্জ না দেওয়ানের মতো গরিব আমি না। যাই না থুইস। কুবের রাগে ও গণেশ লজ্জায় খানিকক্ষণ চুপ করিয়া রহিল। শেষে গণেশ আস্তে আস্তে বলিল, গোসা করলানি কুবিরদা? মাঝে মাঝে কুবেরের রাগের সময় ভীরু গণেশ তাহাকে সম্মান করিয়া তুমি সম্বোধন করে। করুম না? গাও জ্বালাইয়া কথা কস যে, আজান খুড়া বইয়া আছে, ল যাই। কুবের উঠানে নামিয়া গেল। বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া উঠানটা কাদা ও পিছল হইয়া আছে। গৃহাঙ্গনের এই নোংরা পচা পাঁকের চেয়ে নদী তীরের কাদা অনেক ভালো। সেই কাদায় হাঁটু পর্যন্ত ডুবিয়া গেলেও যেন এরকম অস্বস্তি বোধ হয় না। বাড়ির পাঁকে পায়ে হাজা হয়। পাঁক ঘাঁটিয়া যাহার জীবিকা অর্জন করিতে হয়, সেই পাঁকের সংস্পর্শে তাহারও পা কুটকুট করে। আকস্মিক ক্রোধে কুবের ছেলে মানুষের মতো উঠানে একটা লাথি মারিল। পায়ের পাতার একটা পরিষ্কার ছাপ মাত্র উঠানে পড়িল, আর কিছু হইল না। আতুর হইতে ক্ষীণ স্বরে মালা বলিল, আগো যাইও না, শুই না যাও। চালা দিয়ানি, ঘরে জল পড়ছে, ছনগুলা লইয়া যাও, বিছানার তলে ছন দেওন না দেওন সমান। মালার মুখে এমন নিঃস্বার্থ উক্তি প্রায় শোনা যায় না। কুবেরের মুগ্ধ হওয়া উচিত ছিল, কিন্তু তার পরিবর্তে সে বিরক্ত হইয়াই বলিল, কিয়ের সমান? ছন না পাইতা ভিজা ভিতে শোন যায়? রঙ্গ কইরা কাম নাই, চুপ মাইরা শুইয়া থাক। চালার লাগিয়া ছন লাগে আইনা লমু। হোসেন মিয়া না কইছিল খড় দিব? হোসেন মিয়া কলকাতা গেছে। মালা আফসোস করিয়া বলিল, কবে গেল? আগে নিয়ে একবার কইলা। এক পয়হার সুই আনাইবার কইতাম, কলকাতায় পয়হায় 10 খানা পাউন যায়। কলিকাতা হইতে মালা 1 পয়সার ছুঁচ আনিতে দিত শুনিয়া কেহ হাসিল না। পিসি বরং মালার কথায় সায় দিয়াই কি যেন বলিল, ঠিক বোঝা গেল না। জবাব দিবার প্রয়োজন ছিল না। কুবেরের পায়ের আঙুলের ফাঁকে হাজার ঘায়ে বিষাক্ত পাঁক কামড়াইতেছিল। সে নীরবে বাহির হইয়া গেল। এতক্ষণ শুনছিলে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাসের 2য় পর্বের পাঠ। কেমন লাগছে জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক দিয়ে দিও, শেয়ার করতে পারো। আবার হাজির হব আরো একটি নতুন পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। আজ তাহলে আসি।